হোলি আর্টিসানে হামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট। পরিকল্পনাকারী জঙ্গি রাশেদ 6 দিনের রিমান্ডে। মানবসৃষ্ট বর্জ্যে বাড়ছে খাবার পানি সংকট, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। মামলার তুলনায় বিচারক কম, লজিস্টিক সাপোর্টের অভাব, বাজেট কমিয়ে দেওয়ার অভিযোগ প্রধান বিচারপতির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে দুর্নীতি, ফুটপাত দখলমুক্ত না হওয়ার নেপথ্যে চাঁদাবাজি। শাহবাজি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী দায়িত্বে আব্বাসি। মুসলিম লীগের সিদ্ধান্ত, নওয়াজের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাবের হোসেন এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়া সংবাদে আরো থাকছে। সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমছে বাঘ, চোরা শিকারীদের দৌরাত্ম্য ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জঙ্গি রাশেদ ওরফে র্যাশকে 6 দিনের রিমান্ডে নিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, র্যাশকে জিজ্ঞাসাবাদ শেষে হোলি আর্টিসান হামলা মামলার চার্জশিট দেওয়া হবে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদ ওরফে র্যাশকে দুপুরে হাজির করা হয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে। কাউন্টার টেরোরিজম ইউনিট জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইলে বিচারক নুরুন্নাহার ইয়াসমিন 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার নাটোরের সিংড়াবাজার থেকে র্যাশকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, হলি আর্টিজান হামলার আগে উত্তরবঙ্গ থেকে অস্ত্র এনেছিল এই জঙ্গি। ছোট মিজান এই ঘটনার কিছুদিন আগে যখন ঢাকায় আসে, তো তখন সে ফিরে যাওয়ার সময় তাকে দায়িত্ব দেওয়া হয় অস্ত্র পাঠানোর জন্য। তো তার সাথে এই রাশেদ ওরফে র্যাশকেও পাঠানো হয় অস্ত্র নিয়ে আসার জন্য। এই রাশেদ ওরফে র্যাশ একটা দেখা যায় যে এই হোলি আর্টিজানের ঘটনার আগে এবং হোলি আর্টিজানের ঘটনা তার একটা খুব ভালো রকম সম্পৃক্ততা, এটা আমরা পেয়েছি। রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষে হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। তানভীর কাদেরের ছেলে, সেও এই মামলায় সাক্ষ্য দিয়েছে। তো সেখানে রাশেদের ওরফে র্যাশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের পরেই তার রিমান্ড শেষ হলেই আসলে চার্জশিট তৈরির যে প্রক্রিয়া সেটি শুরু হবে। মনিরুল ইসলাম জানান, জঙ্গিদের এখন আর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই, কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড চালানোর সক্ষমতা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। র্যাব জানিয়েছে, জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে, এমন তথ্য পেয়ে রাতে ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে বক্তাবলী এলাকা থেকে জেএমবির সদস্যদের গ্রেফতার করা হয়। তারা হল ওয়ালিউল্লাহ চিশতি ওরফে জনি, আল আমিন শেখ ওরফে রাজীব এবং কামরুল হাসান ওরফে হৃদয়। জঙ্গিদের কাছ থেকে 2টি অস্ত্র, বিস্ফোরক, জিহাদি বই উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের একটি মিটিং ছিল জেএমবি সারোয়ার তামিম গ্রুপের, এবং মিটিংয়ের পর তারা যখন অভিযানের খবরে বিভিন্ন দিকে বিভিন্ন ছোট ছোট গ্রুপে পালানোর জন্য বিভিন্ন দিকে যাওয়ার জন্য রওনা হয়েছিল, আমরা তখন একটি গ্রুপকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় বিশ্ব দরবারে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিজস্ব সক্ষমতা দিয়ে সরকার জঙ্গি নির্মূলে সচেষ্ট বলেও জানান তিনি। শনিবার ঢাকার দোহারে পদ্মা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে দাবি করে মন্ত্রী বলেন, শিক্ষা সংস্কৃতিতে দেশ এগিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, যে কারণে দেশে এর বিস্তার কমে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 2021 সালের মধ্যেই দেশের
সব মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। পৃথিবীতে খাবার পানির উৎস কম আর মনুষ্যসৃষ্ট বর্জ্য সেই সংকটকে আরও প্রকট করে তুলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মিরাজ মেজু রিপোর্ট। রাজধানীতে 3 দিনব্যাপী ঢাকা পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের শুরুতেই প্রদর্শিত হয় তথ্যচিত্র। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে মানবসৃষ্ট বর্জ্যের ঝুঁকির ব্যাপারে সবাইকে সতর্ক করেন। মনুষ্যসৃষ্ট 80% বেশি অপরিশোধিত বর্জ্য পানি ও প্রকৃতিতে ফিরে গিয়ে আরও বড় আকারে পরিবেশ দূষণ সৃষ্টি করছে। নিরাপদ পানি ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। সমতল, পাহাড় ও উপকূলীয় এলাকাকে ভিন্ন ভিন্ন পরিকল্পনার আওতায় আনা হয়েছে। 2021 সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সকল বিভাগীয় শহরে নিরাপদ পানি, ভূপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। নাব্যতা হ্রাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ নদীতে ড্রেজিং কার্যক্রম চলছে। নিরাপদ পানি নিশ্চিত করতে এসডিজির সময়সীমা 2030 সাল হলেও সরকার 2021 সালের মধ্যেই সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারবো এর পূর্বেই ইনশাআল্লাহ। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার ওপর 100 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের 99% মানুষ পয়ঃনিষ্কাশন সুবিধার আওতায় এসেছে। মিরাজ মেজু, 21 টেলিভিশন, ঢাকা। পানি ব্যবস্থাপনা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আগামী 5 বছরের কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ঢাকা পানি সম্মেলনের প্রথম দিনে দ্বিতীয় অর্ধের অধিবেশনে পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেন পানি বিশেষজ্ঞরা। সম্মেলনে 23 দেশের 83 জন প্রতিনিধি প্রথম দিনের অধিবেশনে ভিন্ন ভিন্ন সেশনে নিজ দেশের পানি পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় তুলে ধরেন। পরে প্রথম দিনের কার্যবিবরণী সাংবাদিকদের সামনে তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ওয়ার্কিং প্ল্যান করেছেন যে আগামী 5 বছরের জন্য, এবং এই ডেল্টা কোয়ালিশনের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো যাতে হাইলাইটেড করা যায়, যেমন ইন ওয়ার্ল্ড ফোরাম। মামলার সংখ্যা বেশি কিন্তু বিচারকের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বিচারপতি নাজমুন আরা সুলতানার আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিচারকের সংখ্যা বাড়ানোরও তাগিদ দেন তিনি। এ সময় বিচার বিভাগের নতুন ভবন সহ বিভিন্ন লজিস্টিক সাপোর্টের অভাব তুলে ধরে তা পূরণের দাবির সাথেও একাত্মতা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের নিরাপত্তারও অভাব রয়েছে। অন্যান্য ক্ষেত্রে যখন নিরাপত্তা খাতে বাজেট বাড়ানো হয়েছে, বিচার বিভাগের নিরাপত্তায় তখন বাজেট কমানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু যখন 100টা মামলার জন্য যদি 2 জন বিচারক হয়, আমরা 100টা মামলার জন্য 1 জন বিচারক, অর্ধেক সংখ্যায়। হাইকোর্টের সংখ্যা তো আরো খারাপ অবস্থা। হাইকোর্টে আমাদের একটা রেওয়াজ চলে আসছে, পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসলে তাদেরকে, যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই, ইচ্ছা মতো বিচারক দিয়ে দিই, কিন্তু এটাও ঠিক না। আমরা আমাদের হয়তো সময় চলে আসছে, হাইকোর্টে নির্দিষ্ট করে এতজন বিচারক থাকবে, আপিল বিভাগে এতজন বিচারক থাকবে, একটা নির্দিষ্ট সংখ্যা যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই যে পলিটিক্যাল ইন্টারফারেন্সটা কমে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপে রয়েছে দুর্নীতি আর অস্বচ্ছতা। নিম্নমানের সামগ্রী দিয়ে চলে উন্নয়ন কাজ, আর ভারী বর্ষণে নগরী হয় জলমগ্ন। কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী থাকলেও বাস্তবে কাজ করেন না অনেকে। একই সঙ্গে চাঁদাবাজির কারণে দখলমুক্ত করা যাচ্ছে না ফুটপাতও। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। নগরবাসীর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব সেবা চালু রয়েছে তার মধ্যে অন্যতম হাসপাতাল ও মাতৃমঙ্গল, বাজার, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা লাইটিং, বাস টার্মিনাল, ফুটপাতের উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, খেলার মাঠ,
ট্রেড লাইসেন্স প্রদান ও কমিউনিটি সেন্টার অন্যতম। 5টি জোন আর 57টি ওয়ার্ডে ভাগ করে নগরবাসীকে এসব সেবা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে বাস্তবে এসব সেবার অনেক কিছুই মিলছে না। পরিচ্ছন্ন নগরের জন্য প্রায় 5,500 কর্মী থাকলেও কাজ করেন অর্ধেকেরও কম। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে প্রতিটি ওয়ার্ডে 100টি করে ওয়েস্টবিন বসানো হলেও বাস্তবে নেই এর অর্ধেক। কয়েকটি ওয়ার্ড ঘুরে মিলছে এমন চিত্র। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় যেসব উন্নয়ন কাজ চলছে সেগুলোর মান নিয়েও রয়েছে প্রশ্ন। কম সিমেন্ট, নিম্নমানের বালু, ইট আর সুরকি দিয়ে চলছে এসব উন্নয়ন কার্যক্রম। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা আর চাঁদাবাজি তো আছেই। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয় ঢাকা নগরী। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। রাস্তাটা তো সমস্যা, যে গর্ত কোথায় পড়ে যাব, রিক্সা উঠলেও রিক্স। সে কথা কি বলবো, ঢাকা শহর তো প্রতিদিনই এই সমস্যাটা, বইলা লাভ নেই। তবে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। রাস্তায় বিভিন্ন রকম উন্নয়ন কাজ চলে, সেটা একটা বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় যখন বৃষ্টি আসে। তো সেজন্য ওটাও আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। কোনো জায়গায় ড্রেন নির্মাণ করতে গিয়ে হয়তো ভালো মানের ইট দেওয়া হচ্ছে না, খোয়া দেওয়া হচ্ছে না বা পাথর দেওয়া হচ্ছে না। এটি আমরা সাথে সাথেই আমাদের যে প্রজেক্ট ডিরেক্টর আছে, এক্সিএন আছে, তাদেরকে আমরা বিষয়টি অবহিত করি এবং এর সঙ্গে আরেকটি প্রক্রিয়া রয়েছে, এখানে কনসালটেন্টও নিয়োগ রয়েছে। সুতরাং এখানে কাজ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। পরিকল্পিত নগরায়ন না হলে ভবিষ্যতে এ শহর বসবাসের অযোগ্য হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সমস্যা এত জটিল হয়ে যাচ্ছে, সরকার যদি আরো দেরি করে এই সমস্যাটা জটিল থেকে জটিলতর হয়ে যাবে এবং এটা সমাধান হবে না, যেটা মেয়র সারেন্ডার করতে বাধ্য হচ্ছেন। উদ্যোগ যেহেতু নেই, মাঠ পর্যায়ে কোনো প্রকল্প নেই, অতএব এটি কমে যাওয়ার কোনো সম্ভাবনাও তৈরি হয়নি। তবে সম্ভাবনা তৈরি হওয়ার জন্য উদ্যোগের এখনো সময় রয়েছে। দুর্নীতি মুক্ত হয়ে সেবার কেন্দ্র হবে নগর ভবন, এমন প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে। এবার জানাচ্ছি পাকিস্তান প্রসঙ্গে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজের ভাই শাহবাজ শরীফের নাম চূড়ান্ত করেছে পাকিস্তান মুসলিম লীগ। তবে প্রধানমন্ত্রী হতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে জয়ী হয়ে আসতে হবে তাকে। অন্তর্বর্তী এই সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসি। তবে দুর্নীতির কারণে নয়, চক্রান্ত করেই নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে বলে অভিযোগ পাকিস্তান মুসলিম লীগের। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। অবশেষে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ PMLN। নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকেই নির্বাচন করেছেন তারা। তবে এখনই প্রধানমন্ত্রী হতে পারছেন না শাহবাজ। তাকে প্রথমে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে, জিতে আসতে হবে নওয়াজের ছেড়ে দেয়া আসন থেকে। পাঞ্জাবের ওই আসনটি অবশ্য মুসলিম লীগের শক্ত ঘাঁটি। অন্তর্বর্তী এ সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসি। 1988 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ সদস্য হওয়ার মধ্য দিয়ে শাহবাজ শরীফের রাজনৈতিক জীবন শুরু। একই বছর জাতীয় পরিষদের সদস্য হন তিনি। 2013 সালের জুন থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ। এদিকে পদত্যাগ করা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতিবাজ হিসেবে মানতে চান না মুসলিম লীগের নেতারা। তারা বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন নওয়াজ। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের কারণেই এ সাজা দেয়া হয়েছে তাকে। মামলার রায় নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে আইনজীবীদের মধ্যেও। নওয়াজ শরীফ আজীবনের জন্য যোগ্য নাকি নির্ধারিত সময় পরও আবার রাজনীতিতে ফিরতে পারবেন তা নিয়ে চলছে বিতর্ক। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এজেন্সির অবহেলার কারণে ভোগান্তিতে শতাধিক হজযাত্রী, যাওয়া অনিশ্চিত, দ্রুত পাঠানোর নির্দেশ। যমুনা অববাহিকায় তীব্র ভাঙন, পাহাড়ি ঢলে প্লাবিত ফেনীর অনেক গ্রাম, বরগুনায় ভেসে গেছে মাছের ঘের। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
এজেন্সির অবহেলার কারণে ভোগান্তিতে পড়েছেন শতাধিক হজযাত্রী। এদিকে যেসব হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি তাদেরকে পাঠানোর নির্দেশ দিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। শুক্রবার কয়েকটি এজেন্সির অবহেলার কারণে 105 জন হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি। এসব যাত্রী সৌদি এয়ারলাইন্সে একটি বিমানে জেদ্দা যাওয়ার কথা ছিল, কিন্তু হজ এজেন্সি আর মুয়াল্লেমের গাফিলতির কারণে সময়মতো বিমানবন্দরে আসতে না পারায় হজযাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসব হজযাত্রীর। রাতে কিছু যাত্রীকে পাঠানোর ব্যবস্থা করেছে এজেন্সিগুলো, বাকি হজযাত্রীকে সৌদি আরবে পাঠানোর নির্দেশ দিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। এটা আসলে বিলম্বে নিয়ে আসা এটা তাদের উচিত হয়। এজেন্সি অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, নাহলে এজেন্সির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। বন্যার পানি কমে যাওয়ায় ঘরে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। দুর্গত এলাকার কাঁচা পাকা সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তি বেড়েছে তাদের। এদিকে বগুড়ায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে জমির ফসল ও মাছের ঘের ভেসে গেছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। বানের পানি নামলেও দুর্ভোগ পিছু ছাড়েনি বন্যা কবলিত এলাকার মানুষের। ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে পোহাতে হচ্ছে দুর্ভোগ। কাজের সুযোগ না থাকায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এদিকে আবারও তীব্র ভাঙন শুরু হয়েছে বগুড়া জেলার যমুনা তীরবর্তী এলাকায়। ঝুঁকিতে রয়েছে অনেক ঘরবাড়ি স্থাপনা। কাজ কাম নাই, রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত। মৌলভীবাজারে দ্রুত কমছে কুশিয়ারা নদীর পানি, তবে হাওর এলাকা সহ এখনো পানিবন্দী বড়লেখা উপজেলার 8 ইউনিয়নের 1.5 লাখেরও বেশি মানুষ। বন্যার্ত মানুষদেরকে আরেকটু সাহায্যের হাত প্রসারিত করেন। কোনো বছরই এরকম পানির বন্যা এতটুকু হয়েছে না। টানা বর্ষণ ও ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ছোট ফেনী ও কাটাখালী নদীর পানি বেড়ে ফেনী সদর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। গবাদি পশুর খাদ্য সংকটে পড়েছেন বাসিন্দারা। গরু, ছাগল, হাঁস, মুরগি সব খানা খাদ্য সব অসুবিধা আছে। আমরা সাহায্য সেবাতে হাইয়েন না কিছু। আজ 4-5 দিন আনি হয়েছে, বাচ্চা টানতে আর না, বাথরুম তো বেড়ে গেছে। মুরগি সিরা খাই কোনো দান রক্ষা করি, সরকারি কোনো অনুদান হাইয়েন না। এদিকে বরগুনা জেলা সদরের নলটোনা ইউনিয়নে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির 4 কিলোমিটার বাঁধের 50 ফুটেরও বেশি অংশ ভেঙে গেছে। তলিয়ে গেছে গোড়াপদ্মা, ছুনবুনিয়া ও পাতাকাটা গ্রাম। ভেসে গেছে এসব গ্রামের মাঠের ফসল ও মাছের ঘের। এখানে প্রায় 300-400 পরিবার অত্যন্ত পানিবদ্ধ অবস্থায় আছে। আমাদের বাড়িঘর সব তলাই গেছে, চারিদিকে পানি, আমরা বাইরে নামতে পারি না। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগের জন্য 3 জনের নাম প্রস্তাব করেছে সিনেট। তারা হলেন বর্তমান উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ ও অধ্যাপক কামাল উদ্দিন। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট 15 জন শিক্ষকের রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ঢাকা সিনেটের বিশেষ সভা স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত শনিবারে ঢাকা সিনেটের বিশেষ সভা করতে বাধা নেই বলে আদেশ দেন। বিসিএস-এ যোগ্যতার মানদণ্ডে এগিয়ে থাকলেও কোটার কারণে অনেকেই ছিটকে পড়েন বলে অভিযোগ রয়েছে। আবার কোনো ক্ষেত্রে কোটা পূরণ না হওয়ায় শূন্য থাকছে অনেক পদ। এ অবস্থায় কোটা পদ্ধতি সংস্কারের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষাবিদরা। আব্দুর রাজ্জাকের তোলা ছবিতে রিয়াজ সুমনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। পৃথিবীর সব দেশেই অনগ্রসীল জাতিগোষ্ঠীকে সমাজের মূল ধারায় আনতে চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমানে দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে 56% কোটা প্রচলিত। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী 10, জেলা 10, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5 এবং প্রতিবন্ধী 1%। আর বাকি 44% আসনের জন্য সংগ্রাম করতে হয় মেধাবীদের। তবে দীর্ঘদিন ধরে চলে আসা এই কোটা পদ্ধতির সংস্কার দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 56% কোটা, তার মাঝখানে যদি আমি নিজেকে আসলে লঘিষ্ঠ মনে করতেছি। পড়ার আগে ভাবি এত পড়তেছি, এত কিছু করে কি আসলে কি চাকরি হবে? সবগুলা জবের ক্ষেত্রেই ওদেরকে কোটা দেওয়া হচ্ছে। মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী তারা সঠিক স্থানে যেতে পারছে না, তো সরকারের এই বিষয়টাকে চিন্তা করা উচিত। সংস্কারের পক্ষে মত দিয়েছেন শিক্ষাবিদরাও। তারা বলেন কোটা ব্যবস্থা থাকবে,
তবে সেটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। বহু বছর যাবৎ কোটা প্রথা প্রচলনের কারণে হয়তো অনেক জায়গা থেকে এখন কোটার সংখ্যা কমানো যেতে পারে। এই বিষয়গুলো টাইম টু টাইম মূল্যায়ন করা এবং কোটাকে পুনর্বিন্যস্ত করা, এটা প্রয়োজন। আমরা যদি একটি মেধাবী দক্ষ প্রশাসন গড়তে চাই তাহলে মেধাকে গুরুত্ব দিতে হবে। এটা নিয়ে আমাদের সরকারকে ভাবতে হবে। এই কোটা সিস্টেম কতদিন থাকবে, কতদিন রাখা উচিত? অনন্তকাল পর্যন্ত চলতে পারে না। পিএসসি চেয়ারম্যান জানালেন, কোটা পদ্ধতি সংস্কারের বিষয়টি বিবেচনা করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরীক্ষা গ্রহণ করা এবং ফলাফল দেওয়ার দায়িত্ব হলো পাবলিক সার্ভিস কমিশনের। পাবলিক সার্ভিস কমিশন সেখানে এই বিষয়ে কোনো পক্ষ নিতে চাইছে না। তিনি জানান, বিসিএস ক্যাডারের শূন্য পদ পূরণে পিএসসি নিয়মিত সুপারিশ করছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আশঙ্কাজনক হারে কমছে বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। 2004 সালের বাঘ শুমারিতে সুন্দরবনে 440টি বাঘের সন্ধান পাওয়া যায়। 2015 সালে বন বিভাগের সর্বশেষ শুমারিতে বাঘের সংখ্যা নেমে আসে 106টিতে। বাঘ কমার জন্য চোরা শিকারীদের দৌরাত্ম্য, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য সংকটকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পৃথিবীতে বাঘ রয়েছে 13টি দেশে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। 2010 সালে রাশিয়ায় আন্তর্জাতিক বাঘ সম্মেলনে বাঘ সংরক্ষণ ও বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। এরপর 2014 সালে ঢাকা সম্মেলনেও 10 দফা প্রস্তাবনা গ্রহণ করা হয়। তারপরও সুন্দরবনের বাঘ রক্ষায় নেই যথাযথ উদ্যোগ। আমরা বাঘের সংখ্যা দেখছি যে খুব অল্প সময়ে অতি দ্রুত কমে গেছে। এটার জন্য একমাত্র দায়ী হবে চোরা শিকারীরা, এবং চোরা শিকারীদের সাথে যারা সংশ্লিষ্ট তারা এটার সাথে জড়িত। সুন্দরবনের বাঘ রক্ষায় কাজ করছেন ওয়াইল্ড টিম নামে বাঘ গবেষণাকারী সংস্থা। তাদের তথ্য অনুযায়ী গত 3.5 দশকে সুন্দরবন ও এর আশপাশের এলাকায় চোরা শিকারী ও বনদস্যুদের হানা, গণপিটুনি আর প্রাকৃতিক দুর্যোগে 67টি বাঘের মৃত্যু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হুমকিগুলা, সেগুলোর মধ্যে প্রথম দুইটাই হচ্ছে বাঘের যে শিকার এবং হরিণের শিকার, মানে বাঘের খাদ্যের শিকার। এটা খুবই স্বাভাবিক যে এই যে হুমকিগুলো যদি বাঘের জন্য থাকে তাহলে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবেই কমে যাবে। বাঘের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগ। রিজিওনাল টাইগার কমিটি হয়েছে আমাদের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে। এটা আমরা সময় সময় আমরা বসি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটা সমন্বিত উদ্যোগ আমরা গ্রহণ করেছি টাইগারের ক্ষেত্রে। ভবিষ্যতে সুন্দরবনের টাইগার হয়তো 106 থেকে বেড়ে হয়তো আমরা একটা খুব ভালো একটা অবস্থানে আমরা দেখতে পাবো। বন বিভাগের তথ্য অনুযায়ী 6017 কিলোমিটার আয়তনের সুন্দরবনে 1982 সালেও বাঘ ছিল 453টি, আর 2015 সালের বাঘ শুমারিতে এই সংখ্যা দাঁড়িয়েছে 106টিতে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার সপ্তাহ শেষের আয়োজন আমার বাংলা। দিনে দিনে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন কুমিল্লার ময়নামতি শালবন বিহার। প্রাচীন সভ্যতার ইতিহাস জানতে প্রতিদিন ভিড় জমান নানা বয়সী মানুষ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে প্রাগৈতিহাসিক বৈশিষ্ট্যের ধারক ময়নামতির বিভিন্ন স্থাপনা। প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার। 7ম-8ম খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এই অঞ্চল শাসন করত দেববংশ। চতুর্থ রাজা ভবদেব বিহারটি নির্মাণ করেন। পরে 1955 সালে কুমিল্লা সেনানিবাসের জন্য খননের সময় বের হতে থাকে প্রত্নসম্পদ। বৌদ্ধ বিহারের ভূমি নকশার ধ্বংসাবশেষ উন্মোচিত হওয়ার পর নাম দেয়া হয় শালবন বিহার। এর আসল নাম ভবদেব মহাবিহার। এই লালমাই ময়নামতি নিদর্শন পৃথিবীর সমগ্র দেশের পর্যটকদের এবং ইতিহাসবিদদের একটি জানার এবং জ্ঞান আহরণের একটি ক্ষেত্রবস্তু তৈরি হয়। অসাধারণ নির্মাণ শৈলীতে গড়া শালবন বিহারের প্রতিটি দেয়াল কুঠুরি যেন জীবন্ত। এর 4টি বাহুতে সারিবদ্ধভাবে 115টি ভিক্ষু কোঠা এবং এগুলোর সামনে আছে টানা বারান্দা। বিহারের কক্ষগুলোতে থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা। বিদ্যা শিক্ষার পাশাপাশি ধর্মচর্চা করতেন তারা।
তথাগত বৌদ্ধদের যে ধর্মপ্রচারক ২,৫০০ বছর আগে ওনার পদার্পণ ঘটেছিল। বিভিন্ন সময়ে উনি জ্ঞান এবং ধর্মদেশনা প্রদান করতেন। খোলা চত্বরটির কেন্দ্র জুড়ে আছে মন্দিরের ধ্বংসাবশেষ। বিহারের মূল ফটকের পূর্ব পাশ খননের ফলে প্রাচীন কূপের কাঠামো উন্মোচিত হয়েছে। কয়েক দফা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিভিন্ন মূল্যবান প্রত্নসম্পদ পাওয়া যায়। সেগুলো রাখা আছে ময়নামতি জাদুঘরে। 1964 সালে আমরা প্রথম প্রত্নতাত্ত্বিক ময়নামতি যে জাদুঘর, যেখানে আপনারা বিভিন্ন প্রত্নবস্তুগুলো সংরক্ষিত অবস্থায় দেখতে পাচ্ছেন, এখানে প্রত্নবস্তুগুলো সংরক্ষণ করা হয়। এসব প্রত্নতত্ত্ব ভ্রমণ পিয়াসীদের মনে দোলা দিয়ে যায়। প্রাচীন সভ্যতার একটা নিদর্শন, এটা খুবই আকর্ষণীয়। ময়নামতি, শালবন বিহার এসব দেখে খুব ভালোই লাগছে। এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষের মধ্যে আছে ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, আনন্দ বিহার ও শ্রী ভবদেব মহাবিহার। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 2030 সাল নাগাদ দেশে জ্বালানি সংকট থাকবে না। 7-8 বছরের মধ্যে গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, পাল্টা জবাব যুক্তরাষ্ট্রের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। 2030 সাল নাগাদ দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী। এছাড়াও এলএনজি আমদানি করে আগামী বছরের মধ্যে গ্যাস সরবরাহ 50% বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। অপর এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন আগামী 7-8 বছরের মধ্যে গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা আছে। মাহমুদ হাসানের সহায়তায় ইবনে নূর শাওনের রিপোর্ট। অব্যাহত জ্বালানি ঘাটতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তুই ছিল জ্বালানি সমস্যা ও সম্ভাবনা। বক্তারা দেশি কয়লা উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর পরামর্শ দেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী বলেন, ভবিষ্যতে জ্বালানি চাহিদা পূরণে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সহযোগিতা আরও বাড়াতে হবে। Next year, inshallah, we'll be able to increase gas supply by 50%. Somebody raised the question about system loss. We know at once upon a time used to be around 30%. We plan to go single digit, inshallah. সমস্যা সমাধানে ব্যাপক গবেষণা ও বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Because we are a late starter, we can create, innovate and be ahead of others. রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে আরেক সেমিনারে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সংকট সমাধানে 108টি গ্যাস কূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি। 2021 সালের মধ্যে আমরা 108টি নতুন ড্রিলিং এর হাতে কাজ নিয়েছি। অলরেডি 26টা ড্রিলিং দিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের অনশোরে গ্যাস সর্বোচ্চ ব্যবহার করতে চাই। বিনিয়োগ ঝুঁকি কমাতে দেশের বাইরে থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পেট্রোল আসছে, তেল। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নারীরা সক্ষমতা অর্জন করলেও সে তুলনায় তাদের ক্ষমতায়ন হয়নি বলে মন্তব্য করেছেন নারী নেতৃবৃন্দ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নারীবাদী সংগঠন ফুটস্টেপস আয়োজিত সেমিনারে তারা বলেন, নারীরা এখনও পদে পদে লাঞ্ছিত, শোষিত এবং বঞ্চিত। অনুষ্ঠানে লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, নারী নির্যাতন এখনও থামেনি, এখনও তারা প্রাপ্য সম্পদের সঠিক ভাগ পায় না। নারী ও শিশু ধর্ষণের মাত্রা কমেনি উল্লেখ করে বক্তারা বলেন, ধর্ষণের শিকার অনেক নারী ও শিশু সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে, ফলে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় 2 ভাই সহ 6 বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার দাম্মাম ও আলজুব আরা শহরে বাস প্রাইভেট কারের সংঘর্ষে মারা যান তারা। নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দু উপজেলার 4 জন ও ফরিদপুর সদর উপজেলার 2 জন রয়েছে। নিহতরা হলেন গোয়ালন্দু উপজেলার দরাপেটডাঙ্গা গ্রামের 2 ভাই এরশাদ ব্যাপারী ও হুমায়ুন ব্যাপারী এবং আনসারমাঝি গ্রামের মিরাজ মণ্ডল। অপর 2 জন হচ্ছেন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইদ্রিস দেওয়ান ও সদরপুর উপজেলার হাজীগঞ্জ এলাকার অজ্ঞাত আরেকজন।
স্বজনরা জানায় তারা সৌদি আরবের দাম্মাম শহরে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার সময় তাদের বহনকারী বাস দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এবার বাণিজ্য সংবাদ। কর্মসংস্থান ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা 2017 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষিত দত্ত চৌধুরী এবং পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। জানাচ্ছি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। চলমান উত্তেজনার মধ্যেই ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার রাত 12:15টার দিকে জ্যাঙ্গাং প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। 45 মিনিটে এটি প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। এর জবাবে দক্ষিণ কোরীয় উপকূলে পাল্টা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি কত পাল্লার তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের পশ্চিমকূলে আঘাত হানার সক্ষমতা রয়েছে এর। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রাইন্স প্রিবাসকে সরিয়ে জন কেলিকে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একথা জানান ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন প্রিবাস। সংবাদ মাধ্যমকে তিনি জানান ভিন্ন পথে চলতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, আর এজন্য কেলি গুরুত্বপূর্ণ বাছাই বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি হোয়াইট হাউসের তথ্য ফাঁসের অভিযোগ উঠে প্রিবাসের বিরুদ্ধে। এরপর থেকেই চাপের মুখে ছিলেন তিনি। জন কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পর্যায়ে আবারও যাচ্ছে ইসলামী ব্যাংক বিরতিতে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গল টেস্টে ভারতের 304 রানের বড় জয়। কোহলির সেঞ্চুরি দিনে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যস্ত। মৌসুম শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে এল ক্লাসিকো জয়ের মিশনে নামছে রিয়াল বার্সা। দর্শক দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। এবার খেলার খবর জানাচ্ছেন নূরে শারমিন। ধন্যবাদ। প্রায় 80 কোটি টাকা ব্যয়ে আবারও বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। মাঠের ড্রেনেজ ব্যবস্থা সহ বাকি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে বিশ্বমানের আধুনিক স্টেডিয়াম করার লক্ষ্যেই এই দফায় সংস্কার বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। সামান্য বৃষ্টিতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে পানি জমে খেলার অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন রোদ বৃষ্টি ঝড়ে দর্শক গ্যালারির চেয়ারগুলো নড়বড়ে, অনেক চেয়ার ভাঙা। তাছাড়া খেলোয়াড়দের ড্রেসিং রুমেও সর্বাধুনিক সুযোগ সুবিধা নেই। নেই প্রেস বক্সে পর্যাপ্ত জায়গা ও টেলিভিশন এবং ইন্টারনেট। এই বিষয়গুলো নিশ্চিত করে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে বিশ্বের অন্যতম সেরা আন্তর্জাতিক স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছে এনএসসি। বঙ্গবন্ধুর নামের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামকে আমরা 1 নম্বর স্টেডিয়াম হিসেবেই যাতে এটি পরিচিতি লাভ করে এবং সেইভাবেই এটা সুরক্ষিত হয়, রক্ষণাবেক্ষণ হয়, আমরা সেই চেষ্টাই করছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সব ধরনের ক্রীড়া যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য মাঠের সংস্কারের পাশাপাশি অ্যাথলেটিক টার্ফেও কাজ করা হবে। শুধু মাঠের ভেতরে নয়, বাইরের পরিবেশও যাতে ক্রীড়াবান্ধব হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানান সংস্থাটির সচিব অশোক কুমার বিশ্বাস। ড্রেনেজ সিস্টেম সেটিও আমরা উন্নত করব। এর পাশাপাশি আমাদের প্লেয়ার লাউঞ্জ, মিডিয়ার যে কাজ যেখান থেকে হয় সেখানের উন্নয়ন, অর্থাৎ প্রতিটা কাজেই আমরা খুব গভীরভাবে আমরা এর উন্নয়ন সাধনের প্রকল্প তৈরি করছি। সবকিছুই চূড়ান্ত। এখন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন হলেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুতই শুরু করা যাবে বলে জানান এনএসসির প্রধান নির্বাহী। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি। আবু হুরায়রা তামিম,
একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে একমি রাজশাহী ও এক্সপো অল স্টার্স মাস্টার্স। প্রথমে ব্যাট করে এক্সপো অল স্টার্স। রাশিদুল হক সুমনের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে হারিয়ে ১৩৪ রানে বড় স্কোর গড়ে এক্সপো অল স্টার্স মাস্টার্স। ৪২ বলে ৫টি ৪ ও ৪টি ছক্কায় ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সুমন। সেজান ২৪ ও অপির ব্যাট থেকে আসে ২৩ রান। জবাব দিতে নেমে ২ ওভার ১ উইকেট ২১ রান তুলতে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা যায়নি। পরে আয়োজকরা দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৫৫০ রানে বড় টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২৪৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন করুণারত্নে। এছাড়া ডিকভিলার ব্যাট থেকে আসে ৬৭ রান। বোলিংয়ে রবীন্দ্র জাদেজা ও অশ্বিন নিয়েছেন ৩টি করে উইকেট। প্রথম ইনিংসে ভারতের ৬০০ রানের জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২৯১ রান। দ্বিতীয় ইনিংসে কোহলির সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট ৩ আগস্ট কলম্বোতে। মৌসুম শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপেই হচ্ছে এল ক্লাসিকো। প্রীতি ম্যাচ হলেও জয়ের মিশনেই নামবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায়। রোনালদো না থাকলেও গ্যারেথ বেল, সার্জিও রামোস আর মার্সেলোর মতো তারকাদের নিয়ে নির্ভর রিয়াল কোচ জিনেদিন জিদান। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ হলেও এ ম্যাচে জয়ের জন্যই রিয়াল মাঠে নামবে বলে সংবাদ সম্মেলনে জানান জিদান। যদিও প্রথম ২ ম্যাচ হেরে প্রস্তুতিটা ভালো হয়নি তাদের। এদিকে বার্সেলোনার চিন্তায় এখন শুধুই নেইমার। পিএসজিতে যোগ দিলে এই ম্যাচেই হবে বার্সার হয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের শেষ ম্যাচ। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না কাতালানরা। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছে রিও অলিম্পিকের স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের সাইমন ম্যানুয়েল। সুইডেনের বিশ্ব রেকর্ডধারী সাঁতারু সুইডেনের সারা সুস্ট্রমকে পিছনে ফেলে কাঙ্ক্ষিত সাফল্য তুলে নেন তিনি। ৫২.২৭ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পিছনে ফেলেন ম্যানুয়েল। এর আগে রিও অলিম্পিকে প্রথম আফ্রো আমেরিকান হিসেবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন এই জলকন্যা। এদিকে ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জয় করেন রাশিয়ার এভগেনি রিলভ। রিও অলিম্পিকে স্বর্ণজয়ী রায়ান মার্ফিকে পিছনে ফেলে সাফল্য পান এই রুশ সাঁতারু। আর ২০০ মিটার রিলেতে সোনা জয় করে যুক্তরাজ্য। অলিম্পিক ডে উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। দুপুরে রাজধানীর অলিম্পিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ সহ অন্যরা। শিশু কিশোরদের মেধা বিকাশে নিয়মিত এই ধরনের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ শারমিন। আর এই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হোলি আর্টিসানে হামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট। পরিকল্পনাকারী জঙ্গি রাশেদ ৬ দিনের রিমান্ডে। মানবসৃষ্ট বর্জ্যে বাড়ছে খাবার পানি সংকট, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। মামলার তুলনায় বিচারক কম, লজিস্টিক সাপোর্টের অভাব, বাজেট কমিয়ে দেওয়ার অভিযোগ প্রধান বিচারপতির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে দুর্নীতি, ফুটপাত দখলমুক্ত না হওয়ার নেপথ্যে চাঁদাবাজি। শাহবাজি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী দায়িত্বে আব্বাসি। মুসলিম লীগের সিদ্ধান্ত, নওয়াজের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। ২১ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত ৯টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।